Assalamu alaikum my dear students. In today's class I will discuss the rest of the discussion of pronoun referencing. তোমরা জানো যে আমি লাস্ট যে ক্লাস নিয়েছিলাম সেখানে pronoun referencing এর বেসিক আলোচনা করেছিলাম আর আজকের ক্লাসে আরো কিছু বেসিক আলোচনা করব এবং আমি তোমাদেরকে দেখাবো যে আমি যেই পদ্ধতিটা শিখিয়েছি তোমাদেরকে এটার মাধ্যমে কিভাবে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারবে আমি তোমাদেরকে এটা দেখাবো। গতকালকে যে আমি 8 প্রকার প্রোনাউন এই প্রোনাউনগুলো কোনটা কি প্রোনাউন সেটা আমি লিখেছিলাম বোর্ডে এবং ওইটার ব্যবহার সম্পর্কে আমি বলেছিলাম। তোমরা এই মুহূর্তে যারা লেকচারটা দেখছো তোমরা যদি গত ক্লাসটা না দেখে থাকো তাহলে I cordially request you to watch the previous class before watching this class. ওকে, এখন আমি গত ক্লাসে বলছিলাম যে আমি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিছু লিখবো, লিখে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে যে আমি সরাসরি এক্সারসাইজে চলে যাব। এবার এখানে খেয়াল করো পার্সোনাল প্রোনাউনগুলো আমরা জানি যে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মোটামুটি পাঁচটা ফর্ম। একটা হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক। এটা আমি লিখি না এখানে, এটার প্রোনাউন রেফারেন্সিং এটার ব্যবহারটা নাই, যার কারণে তেমন ব্যবহার নাই, যার কারণে আমি আসলে এটা লিখি নেই। এটা তুমি এখানে দিতে পারো যে রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক এটার ব্যবহারটা নাই, এটা আমি মুখে বলে দিচ্ছি তাইলেই হবে। এখানে দেখো আই সাবজেক্টিভ যখন হবে আই, মি, মাই, মাইন ওইটা হচ্ছে মাইসেলফ, এটা হচ্ছে মাইসেলফ। আবার এখানে দেখো উই, আস, আওয়ার, আওয়ার্স। হ্যাঁ, আবার এখানে দেখো ইউ, ইউর, ইয়োর্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, হি, হিম, হিজ, হিজ। এখানে হিজের ব্যবহারটা অনেক সীমিত, এইভাবে হিজের ব্যবহারটা সাধারণত করা হয় না। তারপর দেখো শি, হার, হার্স, ইট, ইটস। এটার ফর্মটা কিন্তু নেই, অর্থাৎ এই পজেসিভ প্রোনাউন হিসাবে ইটের ব্যবহারটা নেই। আবার এখানে দেখো ওয়ান্স। এখানে খেয়াল করো এখানে কিন্তু ইটস, এখানে কিন্তু নো অ্যাপোস্ট্রফি, আর এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে। এখন আমরা জানি যে ইটস, দেখো একটা হচ্ছে ইটস, ভিএস ইটস, এই যে এখন অ্যাপোস্ট্রফি দিলে আর অ্যাপোস্ট্রফি না দিলে তাহলে প্রবলেমটা কি? এই যে ইটস দেখো এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো ইটস অ্যাডজেক্টিভ, আমরা জানি যেগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভগুলোর পরে অবশ্যই নাউন বসবে, এগুলোর পর অবশ্যই নাউন বসবে। তাহলে এটা মনে করো আমি তাহলে বলতে পারি যে ইটস ব্যাক মানে ইহার পিঠে বা ইহার পিছনে, তাহলে আমি এটা দেখো এরপরে কিন্তু এটা নাউন, তাহলে এটা এখানে নাউন। আবার দেখো ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, ইট ওয়াজও ব্যবহৃত হতে পারে অথবা ইট হ্যাজও ব্যবহৃত হতে পারে। ইট হ্যাজ এগুলো সবগুলোর জন্যই এটা ব্যবহৃত হয় ইটস। তাহলে এগুলোর পর সাধারণত যেমন ইট ইজের পরে যদি ভার্ব থাকে ভার্বের আইএনজি ফর্ম বসবে অথবা এটা লিঙ্কিং ভার্ব হিসেবে বেস ফর্ম বসতে পারে। তাহলে এখানে ইটস, তাহলে দেখো ইটস মানে যখন অ্যাপোস্ট্রফি থাকবে তখন কিন্তু এটা ইট ইজ, ইট ওয়াজ বা ইট হ্যাজ। আর যখন অ্যাপোস্ট্রফি না থাকবে তখন কিন্তু এটার পরে অবশ্যই তোমাকে নাউন দিতে হবে, যেমন ইটস ব্যাক মানে ইহার পিছনে বা ইহার পিঠে। ওকে, তাহলে আমি আশা করি যে ইটস এবং ইটস এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার খেয়াল করো এই যে ওয়ানস, তাহলে এই যে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে এই যে সাবজেক্টিভ ফর্মগুলো কোথায় বসে। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোথায় সাবজেক্টিভ ফর্মগুলো বসে, কোথায় অবজেক্টিভ ফর্মগুলো বসে এবং পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন এর ব্যবহারের নিয়মগুলো। দেখো সব সময় মনে রাখতে হবে যে সাবজেক্টিভ ফর্মগুলো কখন কখন বসবে। প্রথম হচ্ছে তোমার সাবজেক্ট এর স্থলে,
সাবজেক্ট এর স্থলে, অর্থাৎ যেখানে সাবজেক্টের স্থলে যখন কোনো প্রোনাউন বসবে তখন সব সময় এই যে সাবজেক্টিভ ফর্মগুলো তোমাকে বসাতে হবে। আবার দেখো টু বি ভার্বের পরে টু বি ভার্বের পরে, অর্থাৎ টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এগুলোর পরে হচ্ছে সবসময় সাবজেক্টিভ ফর্মগুলো বসবে। আমরা যে বলি না ইটস মি, এই যে আমরা মাঝে মাঝে বলি কি যে ইটস মি, এটা আসলে ফর্মালি অশুদ্ধ। ফর্মালি তুমি এটা বলতে পারবা না, কারণ দেখো ইটস মি হচ্ছে এখানে মানে কি ইট ইজ মি, তাহলে এটা ইজ এখানে একটা কি, এটা ইজ একটা টু বি ভার্ব, তাহলে টু বি ভার্বের পরে অবজেক্টিভ ফর্মটা বসে না, বসে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে ইট ইজ আই এভাবে বলতে হবে। তাহলে টু বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্মগুলো বসবে। আর হচ্ছে তুলনা বোঝাতে দেনের পরে, তুলনা বোঝাতে দেনের পরে সব সময় এই যে সাবজেক্টিভ ফর্মটা বসবে। যেমন দেখো আমি যদি বলি হি ইজ ওয়াইজার দেন মি অর আই, কোনটা হবে? তাহলে এই যে তুলনা, সে আমার চাইতে জ্ঞানী, আমি যদি এটা বলতে চাই তাহলে দেন আছে না, তাহলে তুলনা বুঝাইছে। তাহলে তুলনা বোঝানোর পরে সবসময় সাবজেক্টিভ ফর্মটা বসবে, এখানে মি বসবে না, এখানে আই বসবে। তাহলে আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো যে সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের যেগুলো সেগুলো বসবে হচ্ছে সাবজেক্টের স্থলে টু বি ভার্বের পরে, আর হচ্ছে তুলনা বোঝাতে দেনের পরে সাবজেক্টিভ ফর্মগুলো বসবে। তোমার এর বাইরে আরও দু একটা ব্যবহার রয়েছে, এগুলো তোমার দরকার নেই প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে। এবার দেখো তুমি অবজেক্টিভ ফর্মগুলো কোথায় বসবে? অবজেক্টিভ ফর্মগুলো বসবে হচ্ছে অবজেক্টের স্থলে। অবজেক্টের স্থলে আমরা অবজেক্ট কিভাবে চিনি? আমরা যদি মেইন ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা যদি প্রশ্ন করি, মেইন ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা সেক্ষেত্রে অবজেক্টটা খুঁজে পাবো। তাহলে অবজেক্টের স্থলে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সবসময় তোমাকে এই ফর্মগুলো ব্যবহার করতে হবে। মি, আস, ইউ, দেম, হিম, হার, ইট, ওয়ান, এগুলো তোমাকে সবসময় অবজেক্টের স্থলে এই প্রোনাউনের ফর্মগুলো তোমাকে অবশ্যই বসাতে হবে। তারপর দেখো প্রেপোজিশনের পরে, অর্থাৎ যখন কোনো where there is a preposition you have to put objective form of the pronoun, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম তোমাকে বসাতে হবে প্রেপোজিশনের পরে। হ্যাঁ, মোটামুটি তোমার এই দুইটা মনে রাখলেই হবে, অবজেক্টের স্থলে আর হচ্ছে প্রেপোজিশনের পরে তোমাকে অবশ্যই অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। এবার দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডজেক্টিভ একা বসে না, যখন অ্যাডজেক্টিভ বসবে তখন এরপরে অবশ্যই একটা নাউন নিয়ে বসতে হবে। তাহলে এরপরে তোমার এগুলো যখন প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে তোমার যখন কোনো সেন্টেন্সে আসবে তখন তোমাকে অবশ্যই এরপরে একটা নাউন দিতে হবে। তাহলে আমরা জানি যে প্রোনাউন পজেসিভ, এটার উচ্চারণটা কিন্তু পজেসিভ না পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভগুলো অর্থাৎ যেহেতু এগুলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোর পরে অবশ্যই তোমাকে এখানে একটা নাউন ব্যবহার করতে হবে। যেমন মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, ওয়ান্স, এগুলো যদি কোথাও থাকে তাহলে এগুলোর পর তোমাকে অবশ্যই একটা নাউন দিতে হবে। তাহলে এখানে খেয়াল করো পজেসিভ প্রোনাউনটা কিন্তু এরা একা বসতে পারে। তোমার শুধু মনে রাখতে হবে যে এরা কোনো সেন্টেন্সে একা বসতে পারে। তাহলে কোনো সেন্টেন্সে এরা একা বসতে পারে মানে হচ্ছে এরা একটা প্রোনাউন যেমন করে, অর্থাৎ সাবজেক্টিভ বা নমিনেটিভ যে ফর্মটা প্রোনাউনের, এটা যেমন কোনো সেন্টেন্সে তারা একা ব্যবহার করতে পারে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে, ঠিক তেমনিভাবে যে প্রোনাউনের পজেসিভ যে ফর্মগুলো রয়েছে এরাও প্রোনাউনের ক্ষেত্রে
একা বসতে পারে। তাহলে আমি আশা করেছি তোমরা এটা যদি না বুঝে থাকো এখন পর্যন্ত, আমি যে ছকটা বুঝালাম এখানে এই ছকের ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি। আর সাধারণ যে বিষয়গুলো এটা আমরা সবসময় জানি, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হি, হিম, হিজ এগুলা বসে, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে শি বসে, প্লুরালের ক্ষেত্রে দে বসে, আর এগুলার ব্যবহার খুব সহজেই তোমরা বুঝতে পারো। আর ওয়ান হচ্ছে এটা ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টভাবে বোঝানো হয়। আর ইট, ইট, ইহা। তাহলে দেখো আমরা সবগুলো ফ্রম আলোচনা করেছি। এখন আমি যে আলোচনাটা করেছি গত ক্লাসে এবং আমার এই ক্লাসে, এর মধ্যে আমি তোমাকে দেখাবো যে you will able to solve any kind of problems related to pronoun referencing। তাহলে দেখো আমি এখন একটা বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমি দেখাচ্ছি। দেখো এবার এখানে একটা কোশ্চেন লেখা আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসেছে তোমাদের বোর্ড পরীক্ষায়। আমি এখন বোর্ড পরীক্ষার যে প্রশ্নটা তোমরা কিভাবে সলিউশন করবা, এই সলিউশন, দ্য ওয়ে অর দ্য প্রসেস অফ সলভিং দ্য প্রবলেম উইথ আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং, এটার সাথে যে প্রবলেমগুলো এটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। দেখো তোমার প্রথম কাজটা হচ্ছে বুঝে বুঝে অর্থ বুঝে পারি প্যাসেজটা পড়া। তাহলে দেখো প্রথমে আমরা অটিজম, অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা শারীরিক বিকৃতি অফ দ্য ব্রেইনের। তাহলে ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইনের হু কজেসেস, যে তৈরি করে আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, অর্থাৎ তার জীবনভর একটা অসক্ষমতা, অর্থাৎ যে উন্নয়নের ক্ষেত্রে অসক্ষমতা তৈরি করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস, যে অনেক বালক এবং বালিকারা বিকেম ভিকটিম অফ ইট, এটার ভিকটিম হয় বা এটার এর মধ্যে এই অসুবিধার মধ্যে তারা পড়ে আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে। চিলড্রেন উইথ অটিজম, অটিজম যে চিলড্রেন যাদের সাথে যেই চিলড্রেনদের সাথে অটিজম রয়েছে, ভ্যারি, এটা পার্থক্য করতে পারে বা বিভিন্ন রকম হতে পারে। ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্মে, অ্যাবিলিটিস, তাদের সামর্থ্যে, বিহেভিয়ার্স, তাদের আচার আচরণে, এটসেট্রা, অ্যান্ড দ্য সিমটমস, এবং যে সিমটমটা, যে লক্ষণটা, মে অ্যাপিয়ার ডিফারেন্টলি, এবং এটা দৃশ্যমান হতে পারে বিভিন্নভাবে, ইন হিম, তার মধ্যে। দ্য সরোস অ্যান্ড সাফারিংস, দুঃখ, কষ্ট, বেদনা, অফ দ্য প্যারেন্টস, বাবা মার, অফ দোজ অটিস্টিক চিলড্রেন, এই ধরনের বাচ্চাদেরকে, নো বাউন্ড, তাদের দুঃখের কোনো সীমা থাকে না। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস, যদিও দ্য অটিস্টিক চিলড্রেন, এই যে অটিস্টিক বাচ্চারা, আর কোয়াইট ডিফারেন্ট, যদিও কিছুটা ভিন্ন, ইন অ্যাক্টিভিটিস, কাজকর্মে, ফ্রম দ্য নর্মাল চিলড্রেন থেকে। দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে নেগলেক্ট করা উচিত না। রাদার, বরং, উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, তাদের প্রতি আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে। চলো এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে লিখবে তোমরা জানো, আমি আবার বলছি, তোমরা এখান থেকে যে প্রোনাউনের ব্যবহার সম্পর্কিত ভুলগুলাকে আইডেন্টিফাই করতে হবে এবং পুরো প্যাসেজটা তোমাকে লিখতে হবে। যেখানে তুমি যেই ভুলটা সংশোধন করেছো, এই ভুলটার নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে। সিস্টেমটা আমি ভাবছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমি এবার এগুলা তোমাদেরকে আমি ঠিক করে দিচ্ছি। তাহলে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন। এখানে খেয়াল করো, আমরা গতকালকে শিখেছি, গত ক্লাসে, হু এটা ব্যক্তিবাচকের জন্য ব্যবহৃত হয়, অব্যক্তিবাচকের জন্য ব্যবহৃত হয় না। এখানে দেখা যায় দ্য ব্রেইন, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ব্রেইন, হ্যাঁ, অথবা ফিজিক্যাল ডিসঅর্ডার, এগুলো সবগুলাই দেখা যাচ্ছে যে এটা অব্যক্তিবাচক, যার কারণে এখানে হু বা হুম এগুলো হওয়ার কোনো পসিবিলিটি নেই। সেক্ষেত্রে এখানে দ্যাট বা হুইচ হবে। তাহলে আমরা প্রথম এখানে আমরা কি দিব, এখানে দ্যাট দিব বা হুইচ দিব। দ্যাট বা হুইচ যে কোনোটা শুদ্ধ হবে। তাহলে তুমি অর্থাৎ এটা কেটে দিয়ে তুমি এখানে দ্যাট বা হুইচ দিবে এবং এটা নিচে আন্ডারলাইন করে দিবে। দ্যাট কজেস, যেটা কজ করে অর্থাৎ কারণ হয়, আ লাইফ লং ডিসএবিলিটি, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, যে অসংখ্য, তাহলে দেখো এখানে কোনো অসুবিধা নাই, বিকেম, তারা হয়, ভিকটিম অফ ইট, এটা কোনটা,
দেখো এখানে এটা কি, এখানে এটা দ্বারা কি বুঝিয়েছে, এখানে আসলে এটা দ্বারা অটিজম বুঝিয়েছে। যে দেখো আমাদের মানে দুর্ভাগ্যবশত আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, যে অনেক বালক এবং বালিকারা ভিকটিম হয় এটার কোনটার ভিকটিম হয়, এই যে অটিজমের ভিকটিম হয়। হ্যাঁ, তাহলে ভিকটিম অফ এটাকে তুমি কেটে দিয়ে এখানে লিখবা যে ভিকটিম অফ অটিজম। এখানে তুমি অটিজম দিবা, দিয়ে তার নিচে আন্ডারলাইন করে দিবা আফটার দেয়ার বার্থ। দেখো এখানে কোনো অসুবিধা নেই, দেয়ার এখানে নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস আছে, তাহলে এটার কারণে এখানে দেয়ার, তার এটা কোনো অসুবিধা নাই। কিন্তু অফ ইটের আগে দেখো অনেকগুলা নাউন আছে। হ্যাঁ, যার বয়েজ আছে, গার্লস আছে, ডেভেলপমেন্ট আছে, ডিসএবিলিটি আছে। হ্যাঁ, তাহলে এটা অনির্দিষ্ট, এটা ভালো করে বোঝাচ্ছে না, যার কারণে তুমি ইট। এবার দেখো, এবার আমি যখন প্যাসেজটা পড়ি তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আর নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অসংখ্য সংখ্যক বালক বালিকারা বিখাম ভিকটিম, তারা মানে ভিকটিম হয় অফ অটিজম, অটিজমের ভিকটিম হয় আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে। তারপরে খেয়াল করো দুইটা সেন্টেন্স আমরা কমপ্লিট করলাম। চিলড্রেন উইথ অটিজম, যে বাচ্চারা যাদের অটিজম রয়েছে, ভেরি ওয়াইডলি, তারা ব্যাপকভাবে হয়তো ভিন্ন ভিন্ন হয়, ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্মে, অ্যাবিলিটিস, তাদের সামর্থ্যে, বিহেভিয়ার্স, তাদের আচরণে, এটসেট্রা। এখানে কোনো প্রোনাউন নেই। ইন দেয়ার, এখানে দেখো দেয়ার প্রোনাউন, এখানে কোনো অসুবিধা নেই, কারণ এখানে চিলড্রেন এটা প্লুরাল আছে। তাহলে এটা চিলড্রেন, এটা প্লুরালের প্রোনাউন, এখানে কিন্তু দেয়ার। আমরা যেটা শিখেছি যে প্লুরালের জন্য দেয়ার ব্যবহৃত হবে, তাহলে দেয়ার। তাহলে চিলড্রেন এটা যেহেতু এখানে প্লুরাল আছে, তাহলে এটার পজেসিভ, এখানে দেখো এটা দেয়ার, এখানে তাইলে কোনো অসুবিধা নেই। দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য সিমটমস, এবং যে লক্ষণগুলো, মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম, তার মধ্যে। এখানে তো মানে তাদেরকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তাইলে ইন হিম মানে কি, ইন দেম মানে তাদের মধ্যে। এখানে খেয়াল করো, এখানে আগে কারা আছে, যে ইন হিম, এখানে চিলড্রেনকে বোঝানো হচ্ছে, তাইলে চিলড্রেন যেহেতু প্লুরাল, তাইলে এখানে হবে। আর এখানে দেখো আমরা শিখেছি যে প্রেপোজিশনের পরে, এখানে দেখো একটা প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে, তার কারণে এখানে দেখো হিমটায় অসুবিধা। এখানে যেহেতু চিলড্রেন এটা প্লুরাল, হ্যাঁ, এখানে যদি হয়তো আ বয় অর আ গার্ল, তাহলে তুমি এটা দিতে পারতা। তাহলে চিলড্রেন যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে ইন দেম তোমাকে দিতে হবে প্লুরালের কারণে। এখানে তুমি দিবা হচ্ছে ইন দেম, দিয়ে নিচে একটা আন্ডারলাইন করে দিবা। দ্য সরোস, দুঃখ, সাফারিংস, ভোগান্তি, অফ দ্য প্যারেন্টস, বাবা মার, অফ দোজ অটিস্টিক চিলড্রেন। তাহলে দোজ দেখো এর আগের সেন্টেন্সেই কিন্তু ওই যে অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়ে কথা বলছে, তাহলে দোজ অটিস্টিক, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। আর আমরা জানি যে দোজ এটা মানে পূর্ববর্তী কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়, তার মানে এখানে কোনো অসুবিধা নেই। আবার আমরা জানি যে দোজ, দিজ, এই যে ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন, এগুলোর পরে একটা নাউন থাকে, তাহলে এখানে দেখো এই যে চিলড্রেন নাউন আছে, তার মানে কোনো অসুবিধা নেই। আবার চিলড্রেনটা প্লুরাল, আমরা জানি দোজ প্লুরালের জন্য ব্যবহৃত হয়, তাহলে এই যে দেখো, তাহলে এই দোজের ব্যবহারে কোনো অসুবিধা নাই। তা দোজ অটিস্টিক চিলড্রেন, এইসব অটিস্টিক চিলড্রেনদেরকে নো বাউন্ড, তাদের কোনো সীমা নেই, মানে দুঃখের কোনো সীমা থাকে না। দো দ্য অটিস্টিক চিলড্রেন, তাহলে যদিও অটিস্টিক চিলড্রেনরা আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, তাহলে এখানে দেখো যদিও অটিস্টিক চিলড্রেনরা তারা কিছুটা ভিন্ন নর্মাল চিলড্রেন থেকে, তাহলে দেখো এখানে কিন্তু দুইটা বিষয় আছে। দে শুড নট বি নেগলেক্টেড, তাহলে কারা নেগলেক্ট, কাদেরকে নেগলেক্ট করা উচিত না, অটিস্টিকদেরকে না নর্মাল চিলড্রেনদেরকে। দেখো এখানে দে যে প্রোনাউনটা রয়েছে, তার আগে দেখো দুইটা প্লুরাল নাউন রয়েছে, একটা হচ্ছে নর্মাল চিলড্রেন আর একটা হচ্ছে অটিস্টিক চিলড্রেন। তাইলে এখানে দে দ্বারা আসলে কাদেরকে বোঝানো হয়েছে, যেহেতু বলছে যে তাদেরকে নেগলেক্ট করা উচিত না, সেক্ষেত্রে তাদেরকে এখানে কিন্তু দে দ্বারা দ্য অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে। তাহলে তুমি এখানে দেটা দিতে পারবা না, এখানে দেবা হচ্ছে দ্য অটিস্টিক চিলড্রেন। the autistic children.
তাহলে তুমি এখানে দিবা হচ্ছে দ্য অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে নেগলেক্ট করা উচিত না, রেদার বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। তাহলে টুয়ার্ডস দেম কাদের প্রতি, কাদের প্রতি তোমার এই যে টুয়ার্ডস দেম মানে দেম দ্বারা এদেরকে কাদের বোঝানো হয়েছে, তাহলে এই যে এখানে কিন্তু অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে। তাহলে তোমার এখানেও তোমার দিতে হবে দ্য অটিস্টিক চিলড্রেন। এই যে তাহলে আমি আবার বলছি, তোমার লেখার সিস্টেমটা হচ্ছে তুমি পুরো প্যাসেজটা উঠিয়ে তুমি যেখান থেকে যে সলিউশন করেছো অর্থাৎ যেই মিস্টেকগুলো এখানে ছিল সেগুলোকে তুমি ঠিক করেছো, ওটার নিচে তোমাকে আন্ডারলাইন করে দিতে হবে। তো আমি নেক্সট ক্লাসে আরও কিছু বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করব, এবং আমি তোমাদেরকে যতটুকু রুল শিখিয়েছি, প্রোনাউনের হাজার হাজার নিয়ম রয়েছে, শুধু প্রোনাউনের মাধ্যমে তোমাদেরকে প্রায় 1 মান্থ ক্লাস নেওয়া পসিবল। সো প্রোনাউন অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু তোমার প্রোনাউনিং রেফারেন্সিং করার জন্য আমি তোমাদেরকে এই 2টা ক্লাসে যতটুকু আলোচনা করেছি it will be enough for solving any kind of problems related to pronoun referencing. ওকে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। If you face any problems solving the pronoun referencing, you can connect with me. Allah Hafiz. See you in the next class.